আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম শ্রেণীর বিজ্ঞান তৃতীয় অধ্যায়। আজকে আমরা পড়ব রক্তের শ্রেণী বিভাগের গুরুত্ব এখান থেকে। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পাঠ্য বই চলে যাবো, দেখবো এই সম্পর্কে কি আলোচনা করা হয়েছে। রক্তের শ্রেণী বিভাগের গুরুত্ব। কোনো দাতার রক্ত গ্রহীতার দেহে দেওয়ার আগে সবসময় দুজনের রক্তের গ্রুপ জানার জন্য পরীক্ষা করে নেওয়া খুবই জরুরি। ভুল গ্রুপে রক্ত দেওয়া হলে গ্রহীতার রক্তকে জমাট বাঁধিয়ে প্রাণহানির কারণ হতে পারে। খুবই জরুরি অবস্থায় যদি গ্রহীতার রক্তের গ্রুপ জানা সম্ভব না হয়, তাহলে ও এবং RH নেগেটিভ রক্ত দেয় সবচেয়ে নিরাপদ। কোনো শিশুর কৃতিত্ব নির্ণয় জটিলতা দেখা দিলে রক্তের গ্রুপ পরীক্ষা করে অনেক সময় তার সমাধান করা যায়। রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে বিশেষ প্রক্রিয়া অপরাধীদের শনাক্তকরণের ব্যবস্থা নেওয়া হয়। রক্তনীতি। মানুষের অসুস্থতা কিংবা দুর্ঘটনার জন্য পর্যাপ্ত রক্তের ঘাটতি দেখা দিলে অন্য মানুষের শরীর থেকে রক্ত দেওয়ার বা রক্ত সঞ্চারের প্রয়োজন হয়। এক্ষেত্রে অবশ্যই জীবাণুমুক্ত এবং সঠিক গ্রুপের রক্ত নিশ্চিত করে নিতে হয়। রক্ত সঞ্চালনের আগে রক্তে এইডস, জন্ডিস এই ধরনের জটিল রোগের জীবাণু আছে কিনা তাও পরীক্ষা করে নিতে হয়। ডাক্তার অবশ্য রোগী ও দাতার রক্তে A, B ও RH ব্লাড গ্রুপ পরীক্ষা করে গ্রুপ ম্যাচ করার মাধ্যমে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে রক্ত সঞ্চালনের উদ্যোগ নেন। সঠিকভাবে গ্রুপ ম্যাচ না করে রক্ত সঞ্চালন করা হলে মানুষের শরীরে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। অর্থাৎ রক্তনীতি বলতে আমরা কি বুঝলাম তাহলে, যে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে রক্ত দেওয়ার সময় যে বিষয়গুলোকে আমাদের লক্ষ্য রেখে সিদ্ধান্ত নিতে হয়, সেই নীতিই হচ্ছে রক্তনীতি। অর্থাৎ এই বিষয়গুলোকে লক্ষ্য করে বা এই বিষয়গুলোকে পরীক্ষা করে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে রক্ত নেওয়া যেতে পারে। এরপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, মানব দেহের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড। দেখো এখানে খুব সুন্দর একটি চিত্র দেওয়া আছে, হৃৎপিণ্ডের চিত্র। তো রক্ত সঞ্চালন কিভাবে হয়, অর্থাৎ রক্ত সঞ্চালন মূলত হৃৎপিণ্ডের মাধ্যমে হয়ে থাকে, এখানে কিন্তু সেটাই আলোচনা করা হয়েছে। রক্ত সঞ্চালন। এই অধ্যায়ের শুরুতে আমরা জেনেছি যে রক্ত সংবহন তন্ত্রের দ্বারা মেরুদণ্ডী প্রাণীদের দেহে রক্ত সঞ্চালন হয়। মানবদেহের রক্ত সংবহন তন্ত্রের প্রধান অংশগুলো হলো হৃৎপিণ্ড, ধমনী, শিরা এবং কৈশিক জালিকা। এগুলোর কাজ সম্পর্কে জানার আগে এগুলোর গঠন সম্পর্কে জানা দরকার, তাই প্রথমে এগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা যাক। হৃৎপিণ্ড বা হার্ট। হৃৎপিণ্ড রক্ত সংবহন তন্ত্রের অন্তর্গত এক রকমের পাম্প। অর্থাৎ পাম্প যেরকম হচ্ছে পানি নেয় এবং ছেড়ে দেয়, ঠিক একইভাবে হৃৎপিণ্ডটাও কিন্তু আমাদের শরীরে পাম্পের কাজ করে। হৃৎপিণ্ড অনবরত সংকুচিত ও প্রসারিত হয়ে সারা দেহে রক্ত সঞ্চালন ঘটায়। মানুষের হৃৎপিণ্ড বক্ষগহ্বরের ফুসফুস দুটির মাঝখানে এবং মধ্যচ্ছদার উপরে, অর্থাৎ ঠিক মানুষের পাকস্থলীর উপরে একটি মধ্যচ্ছদা থাকে, সেই মধ্যচ্ছদার উপরে অবস্থিত থাকে। হৃৎপিণ্ডের প্রশস্ত প্রান্তটি উপরের দিকে এবং সুচালো প্রান্তটি নিচের দিকে বিন্যস্ত থাকে। হৃৎপিণ্ডটি দ্বিস্তরী পেরিকার্ডিয়াম পর্দা দিয়ে বেষ্টিত থাকে। কয় স্তর? দ্বিস্তর বিশিষ্ট পেরিকার্ডিয়াম পর্দা দিয়ে বেষ্টিত থাকে। উভয় স্তরের মাঝে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। কি থাকে? পেরিকার্ডিয়াল ফ্লুইড, যেটি হৃৎপিণ্ডকে সংকোচনে সাহায্য করে। মানুষের হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠ নিয়ে গঠিত হয়। কয়টি প্রকোষ্ঠ? 4টি প্রকোষ্ঠ। ওপরের প্রকোষ্ঠ দুটিকে যথাক্রমে ডান এবং বাম অলিন্দ কি বলা হয়? ডান এবং বাম অলিন্দ। এবং নিচের প্রকোষ্ঠ দুটিকে যথাক্রমে ডান ও বাম নিলয়। উপরের দুটোকে অলিন্দ এবং নিচের দুটোকে বলা হয় নিলয়। দুটি অলিন্দের ভেতরকার প্রাচীর পাতলা, কিন্তু নিলয় দুটির প্রাচীর হচ্ছে পুরো। অলিন্দ পাতলা, নিলয় হচ্ছে পুরো এবং পেশিবহুল। ডান অলিন্দের সঙ্গে একটি ঊর্ধ্বমুখী শিরা থাকে এবং একটি নিম্ন মহাশিরা যুক্ত থাকে। অর্থাৎ ডান অলিন্দের সাথে এইগুলো যুক্ত থাকে। বাম নিলয়ের সঙ্গে 4টি পালমোনারি শিরা থাকে। বাম নিলয়ের সাথে কয়টি? 4টি পালমোনারি। তোমরা যদি হৃৎপিণ্ডের চিত্রটি লক্ষ্য করো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাবে যে 4টি পালমোনারি শিরা যুক্ত রয়েছে। ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী এবং বাম নিলয় থেকে মহাধমনী উৎপত্তি হয়েছে। এরপরে হচ্ছে ধমনী কি? যেসব রক্তনালীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয়। অর্থাৎ ধমনীর সাহায্যে হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে বাহিত হয়। তো ধমনীর প্রাচীর হচ্ছে পুরো 3 স্তরে গঠিত। প্রাচীর পুরো 3 স্তরে গঠিত। এদের গহ্বর ছোট, ধমনীতে কোনো কপাটিকা থাকে না, ফলে ধমনী দিয়ে রক্ত বেগে প্রবাহিত হয়। ধমনীর স্পন্দন আছে। ধমনী শরীরের বিভিন্ন অংশে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখায় বিভক্ত হয় এবং এদের শাখা ধমনী এবং এদের শাখাকে বলে ধমনী এবং আর্টেরিওল বলে। এগুলো ক্রমশ শাখা প্রশাখায় বিভক্ত হয়, অবশেষে শুক্রাতিযোগ্য কৈশিক জালিকায় শেষ হয়। ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয়। অর্থাৎ ধমনীর দ্বারা কি হয়? ধমনীর মূল কাজই হচ্ছে
অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে পরিবহন করা। ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে বিভিন্ন অংশে তাহলে অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয়, তবে ফুসফুসীয় ধমনী কিন্তু এর ব্যতিক্রম। এই রক্তনালী দিয়ে হৃৎপিণ্ডে ফুসফুসে রক্ত প্রেরণ করে বলে এটিকে ধমনী বা পালমোনারি আর্টারিও বলে, এবং এটি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। শিরা, যেসব রক্তনালীর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে, অর্থাৎ যে কার্বন ডাইঅক্সাইড আমরা ছেড়ে দিই সেটা কিন্তু এখান থেকেই তৈরি হয় এবং আমরা কিন্তু সেটাকে আমাদের শরীর থেকে বের করে দিই প্রশ্বাসের সাহায্যে। তাহলে শিরা কারা? যারা কিনা রক্তনালীর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিণ্ডে ফিরিয়ে নিয়ে আসে। তবে পালমোনারি শিরা কিন্তু এর ব্যতিক্রম, এর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে বলে এটিকে শিরা বলা হয়। তবে এই শিরা ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বয়ে নিয়ে আসে, হৃৎপিণ্ডে নিয়ে আসে। বয়ে কোথায় নিয়ে আসে? হৃৎপিণ্ডে নিয়ে আসে। শিরার প্রাচীর ধমনীর মতো 3টি স্তরে গঠিত হলেও প্রাচীর বেশ পাতলা এবং গহ্বরটি বড়। শিরার কপাটিকা থাকায় শিরা দিয়ে রক্ত ধীরে ধীরে একমুখে প্রবাহিত হয়। ধমনীর প্রান্তের কৈশিক জালিকাগুলো ক্রমশ একত্রিত হয়ে প্রথমে সূক্ষ্ম শিরা বা উপশিরা গঠন করে, উপশিরাগুলো পরস্পর মিলিত হয়ে পরস্পর শিরা গঠন করে, কতগুলো শিরা মিলিত হয়ে মহাশিরা গঠন করে। এভাবে শিরা কৈশিক জালিকা থেকে শুরু হয় এবং হৃৎপিণ্ডে শেষ হয়। তাহলে শিরা কোথা থেকে শুরু হচ্ছে? কৈশিক জালিকা থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে হৃৎপিণ্ডে। তাহলে এখান থেকে কিন্তু আমরা দেখতে পেলাম যে শিরা এবং ধমনীর মধ্যে কিন্তু একটা বিরাট একটা পার্থক্য রয়েছে। একজন হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে, আরেকজন হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এরপরে যেটা আছে হচ্ছে কৈশিক জালিকা। ধমনী ও শিরার সংযোগস্থলে অবস্থিত কেবল এক স্তর বিশিষ্ট এন্ডোথেলিয়াম দিয়ে গঠিত যেসব সূক্ষ্ম রক্তনালী জালকের আকারে বিন্যস্ত থাকে সেগুলোকে কৈশিক জালিকা বলা হয়। কৈশিক জালিকা রক্ত কোষের মধ্যে ব্যাপন প্রক্রিয়া দ্বারা পুষ্টিদ্রব্য, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, রেচন পদার্থ ইত্যাদির আদান প্রদান ঘটে। তাহলে কি হচ্ছে? কৈশিক জালিকার মাধ্যমে অন্যান্য যে শরীরের যে অন্যান্য যে পদার্থগুলো এবং ব্যাপন এগুলো কিন্তু আদান প্রদান ঘটে। হৃৎপিণ্ডের কাজ। আমরা ইতিপূর্বে জেনেছি যে মানুষের রক্ত সংবহনতন্ত্র হৃৎপিণ্ড, ধমনী শিরা, কৈশিক জালিকা নিয়ে গঠিত। মানুষের হৃৎপিণ্ড অবিরাম সংকুচিত ও প্রসারিত হয়ে ধমনী শিরার মাধ্যমে রক্ত সংবহন করে। হৃৎপিণ্ড পাম্পের মতো নির্দিষ্ট তালে এবং ছন্দে সংকুচিত হয় এবং সেটাকে প্রসারিতও হয়, সাথে রক্ত সঞ্চালন করে। তার মানে হচ্ছে এই যে হার্ট বিট যেটাকে আমরা বলি সেটাই কিন্তু হচ্ছে রক্ত সঞ্চালনের যে বিটটা। এখানে যে কথাটা বলা হয়েছে পাম্পের যে কাজটা করে, যখন সংকুচিত প্রসারিত হয় তখন কিন্তু হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি। হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে সিস্টল এবং স্বতঃস্ফূর্ত প্রসারণকে ডায়াস্টল বলে। কি বলা হয়? একটাকে সিস্টল, একটাকে ডায়াস্টল। উল্লেখ্য, অলিন্দে যখন সিস্টল হয় তখন নিলয় ডায়াস্টল অবস্থায় থাকে। মানব দেহের রক্ত সংবহনতন্ত্রে কিন্তু চিত্রে দেখানো হয়েছে। এরপরে হচ্ছে হার্টবিট। আমরা আগেই বলেছি হৃৎপিণ্ড একটি স্বয়ংক্রিয় পাম্পের মতো দেহের ভিতরে সারাক্ষণ ছন্দে তালে স্পন্দিত হয়। হৃৎপিণ্ডের স্পন্দনকে হৃদস্পন্দন বা হার্টবিট বলে। এই হৃদস্পন্দনের মাধ্যমে হৃৎপিণ্ড আমাদের শরীরে রক্ত প্রবাহিত করে। তার মানে কিভাবে শরীরে রক্ত প্রবাহিত করে? হৃদস্পন্দনের মাধ্যমে। দেখো এখানে কিন্তু চিত্রে খুব সুন্দর করে দেখানো হয়েছে যে এই যে ফুসফুসীয় ধমনী, বাম ফুসফুস, ডান ফুসফুস, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, কিভাবে রক্তটা সাইক্লিং হয় এখানে সেটা কিন্তু এই চিত্রে সুন্দর করে দেখানো হয়েছে। হার্টবিট বা হৃদস্পন্দন একটি জটিল বিষয়। মানুষের হৃৎপিণ্ড মায়োজনিক অর্থাৎ বাইরের কোনো উদ্দীপনা ছাড়া হৃৎপেশি নিজে থেকে সংকোচন ও প্রসারণের দ্বারা হৃদস্পন্দন সৃষ্টি করে। এটি হৃদস্পন্দন হৃৎপিণ্ডে পরপর সংঘটিত হয়ে ঘটনার সমষ্টিকে কার্ডিয়াক চক্র বলা হয়। কি বলা হয়? হৃদস্পন্দন হয় এটাকে বলা হয় কার্ডিয়াক চক্র, বা যে সাইকেলটা এখানে সংঘটিত হয় হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে রক্ত দেহের ভিতর গতিশীল থাকে। কার্ডিয়াক চক্রটি হচ্ছে 4টি ধাপে সম্পন্ন হয়। কয়টি ধাপে? 4টি ধাপে। এই 4টি ধাপে সম্পন্ন হয়। ফার্স্টে অলিন্দের প্রসারণ, তারপরে হচ্ছে অলিন্দের সংকোচন, নিলয়ের প্রসারণ, নিলয়ের সংকোচন, তারপর হচ্ছে নিলয়ের প্রসারণ বা ডায়াস্টল, এইভাবে হচ্ছে সংঘটিত হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমরা এই সংকোচন প্রসারণ আসলে কিভাবে হয় এবং কোন পদ্ধতিতে হয় সেটা আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।